যেহেতু মেয়ে নিজ মুখে আবদার করেছে, তাই প্রবীর শিকদার আর তার মেয়ের আবদারটা ফেলতে চাইলেন না। আর এমনিতেও ভুল কিছু বলেনি। এই গরমের মাঝে বাসে যাতায়াত ভীষণ কষ্টের। মাথা নাড়িয়ে অনুমতি দিলেন। প্রেরণা চটজলদি গাড়ি থেকে নেমে কয়েক কদম সামনে এগিয়ে গেল প্রভার কাছে। প্রভার কাঁধে হাত রাখতেই মৃদু চমকে উঠে পেছনে ফিরে তাকিয়ে প্রেরণাকে দেখতে পেয়ে ওর মুখে হাসি ফুটে উঠল। আরে তুমি এখানে? প্রভার প্রশ্নের প্রেক্ষিতে প্রেরণা হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, আমি তো ভার্সিটি যাচ্ছিলাম, তোমাকে দেখলাম তাই কথা বলতে এলাম। ও আমিও কলেজে যাচ্ছি। নির্ভয় ভাইয়া কেমন আছে এখন? চলো, সবটা যেতে যেতেই বলছি। কথাটা বলে প্রিয়না প্রভাকে ওর সাথে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে হাত ধরতেই প্রভা প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কোথায় যাব? আমার সাথে যাবে? তোমার কলেজ তো আমার ভার্সিটির আগেই পড়ে, তোমাকে নামিয়ে দিব, তারপর তুমি যাবে, কেমন? প্রিয়নার কথায় আপত্তি জানিয়ে প্রভা বলে উঠল, আরে না না, তার কোনো দরকার হবে না। আমি তো প্রতিদিন এভাবে যাতায়াত করি, আমার কোনো অসুবিধা হবে না, তুমি চলে যাও। আমি তো জানি তোমার কোনো অসুবিধা হবে না, কিন্তু তুমি আমার সাথে গেলে আমার ভালো লাগবে। এতটুকু রাস্তা একটু গল্প করতে করতে যাব, প্লিজ আর না করো না। অনেক জোরাজুরির পর অবশেষে প্রভা বাধ্য হয়ে রাজি হলো যেতে। কেননা ও এটা খুব ভালো করে বুঝতে পেরেছে যে এই মেয়ে না গেলে ওকে ছাড়বে না। আর এমনিতেও মেয়েটা ভীষণ ভালো, খুব সাদামাটা। মনের ওকে কষ্ট দেওয়ার দরকার নেই। একটা দিনেরই তো ব্যাপার, যাওয়াই যায়। গাড়িতে উঠে প্রবীর শিকদারকে দেখে প্রভা একটু থতমত খেল। মৃদু ভীতি কণ্ঠে সালাম দিল। প্রবীর শিকদার হাসি মুখে সালামের উত্তর দিয়ে জিজ্ঞেস করলো কেমন আছে। প্রভা উত্তর দিয়ে পাল্টা প্রশ্ন করলো। তার সাথে আর কোনো কথা হলো না, কিন্তু সারা রাস্তা প্রেরণার সাথে ভীষণ গল্প হলো। তাদের গল্পের কাছে এই পথটা ভীষণ ছোট, সামান্যটুকু পথে কি আর এত গল্প শেষ হয়? পুরো রাস্তা যাওয়ার মাঝে প্রভা একটা জিনিস খেয়াল করলো, প্রবীর শিকদার বারবার সামনের আয়নায় তাকিয়ে পেছনে দেখছে। ওদেরকে বললে ভুল হবে, মনে হচ্ছে ওনার দৃষ্টিটা প্রভার ওপরেই পড়েছে। একটু অস্বস্তি হলো প্রভার, কিন্তু ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নেয়ার চেষ্টা করলো। কলেজের সামনে গাড়ি থামতেই প্রেরণার থেকে বিদায় নিয়ে প্রভা নেমে যেতে ধরে প্রবীর শিকদার বলে উঠলেন, আচ্ছা মা, তোমায় কি আমি এর আগেও কোথায় দেখেছি? খুব চেনা চেনা লাগছে, তোমার মুখটা ভীষণ পরিচিত লাগছে। কোথায় দেখেছি বলো তো? প্রভা আবারও যেন অস্বস্তিতে পড়ল, ধীর গলায় জবাবে বলল, আমি তো ঠিক বলতে পারছি না আঙ্কেল যে কোথাও দেখেছেন কিনা। আসলে আপনি তো আমার পরিচিত নন, সেজন্যই বললাম। পাশ থেকে প্রেরণা বলে উঠল, আরে বাবা, কয়েকদিন আগে হাসপাতালে দেখেছিলে না? নির্ভয়ের যেদিন অ্যাক্সিডেন্ট হলো, ওই দিন প্রভা এসেছিল তো ওখানে। ওই দিন দেখেছো, জন্যই আজ পরিচিত লাগছে। প্রেরণার কথায় প্রভা সম্মতি জানালো। প্রবীর শিকদার এবারে নিজের প্রশ্নের উত্তর খুঁজে পেলেন। হ্যাঁ, সেদিন এক ঝলক দেখেছিলেন প্রভাকে, সেজন্য এত পরিচিত লাগছিল, মুখটাও চেনা চেনা লাগছিল। এখানে কেন ডাকলে বকুল, কিছু বলবে? বকুলের হাবভাব আজ কেন যেন প্রভার ঠিক লাগছে না। মনে হচ্ছে কোনো একটা বিষয় নিয়ে ভীষণ চিন্তিত কিংবা ভয় আছে। সমানেই ঘামছে। আবহাওয়াটা আজ গরম থাকলেও ক্যাম্পাসের পেছন দিকটায় এই জায়গাটা বেশ ঠান্ডা। বড় বড় কয়েকটা গাছ থাকায় রোদ লাগার সুযোগ নেই। প্রভার প্রশ্নটা শুনিয়ে বকুল মৃদু কেঁপে উঠল। আশেপাশে এলোমেলো দৃষ্টি ফেলে অগোছালো কণ্ঠে বলল, বলো কি হ্যাঁ, বলবে? আসলে তোমার প্রভা সাথে কিছু অনুমতি কথা দিলেও ছিল। বকুল কেন যেন বলার সাহস করে উঠতে পারছে না। বকুলের ভয়ের কারণটা প্রভা ঠিক বুঝতে পারছে না। বকুলকে এতটা সংকোচ বোধ করতে দেখে প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করলো, কি হয়েছে বকুল? একটু খুলে বলো না আমায় পুরো ব্যাপারটা। কোনো সমস্যায় পড়েছো কি? বকুল কিছু বলল না, শুধু দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। প্রভা পুনরায় প্রশ্ন করল, আমায় বলতে ভয় হচ্ছে? কিন্তু কেন ভয় পাচ্ছ? আমি তো তোমায় বকা দিই না। তোমার সাথে কি আমার ভয় পাওয়ার সম্পর্ক? আমরা দুজন তো খুব ভালো বন্ধু, তাই না? আর বন্ধুকে বলতে এত সংকোচ করছো কেন? বকুল দৃষ্টি তুলে একবার প্রভার দিকে তাকালো। কে জানে সাহস জোগাড় করতে পারলো কিনা, তোতলানো কণ্ঠে বলল, সত্যি তুমি বকা দেবে না তো আমায়? দেখো, তুমি জানো তুমি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ একজন মানুষ। তুমি বকা দিলে আমি কিচ্ছু মনে করব না, কিন্তু আজকের এই বিষয়টায় বকা দিলে খুব কষ্ট পাবো। প্রভা নির্ভয় দিয়ে বলল। তোমার যা ইচ্ছে বলো, আমি কথা দিলাম তোমায় বকবো না আমি। বকুল একটু সময় নিল। তার চোখে মুখে এখনো ভয়ের ছাপ স্পষ্ট দেখতে পেল প্রভা। এখন তো প্রভার নিজেরই বেশ চিন্তা হচ্ছে, বকুল কি এমন বলতে পারে ওকে। বেশ কিছুটা সময় অপেক্ষার পর প্রভা পুনরায় প্রশ্ন করতে নেবে, তার পূর্বেই বকুল বলে উঠল, আমাকে তোমার ভালো লাগে?
বকুলের এই প্রশ্নটা প্রভার কাছে ভীষণ অদ্ভুত লাগলো। ঠিক কোন আঙ্গিকে বকুল এই প্রশ্নটা করলো সেটা ধরতে পারছে না। স্বাভাবিক কণ্ঠে উত্তরে বলল, ভালো না লাগলে তো তোমার সাথে বন্ধুত্ব করতাম না আমি, তাই না? না না না, আমি ওই ভালো লাগার কথা বলিনি। প্রভার ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ সৃষ্টি হলো। সন্দেহী কণ্ঠে প্রশ্ন করলো। তাহলে কিসের কথা বলছো? বকুল আমতা আমতা করে বলল, মানে আমি বললাম যে তোমার আমায় ভালো লাগে না। আমি তো এই প্রশ্নের উত্তরেই বললাম যে ভালো লাগবে না কেন। তুমি তো আমায় বন্ধু হিসেবে পছন্দ করো, কিন্তু আমি সেই হিসেবে বলিনি। তাহলে? মানে ধরো, রাধা যেমন শ্রীকৃষ্ণকে পছন্দ করে, পার্বতী যেমন শিবকে পছন্দ করে, লক্ষ্মী যেমন নারায়ণকে পছন্দ করে, তেমন পছন্দের কথা বলছি আর কি। প্রভার মাথাটা যেন ঘুরে উঠল। কি সব আবল তাবল বলছো বকুল? এইসব কি বলছো তুমি? একটু সোজাসুজি বলো তো, কি বলতে চাইছো? আমায় বিয়ে করবে? প্রভার মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। এ কি বলছে বকুল? প্রভাকে নিয়ে তবে বকুলের মনের মাঝে অনুভূতির তৈরি হয়েছিল, কিন্তু প্রভার মনে তো বকুলের জন্য এমন কোনো জায়গা নেই। ও তো বরাবরই বকুলকে নিজের ভালো বন্ধু হিসেবে দেখে এসেছে। সবাই ওকে তুচ্ছ তাচ্ছিল্য করে জন্য সবার অপমান থেকে আগলে রাখতে চেয়েছে। এর থেকে বেশি তো আর কিছু নেই প্রভার মনের মাঝে। তুমি মজা করছো তাই না বকুল? আমি জানি তুমি মজা করছো। প্রভার কথায় অসম্মতি জানিয়ে বকুল বলে উঠল, আমি মজা করছি না, বিশ্বাস করো। আমি একটুও মজা করছি না। আমি তোমায় খুব ভালোবাসি। তোমাকে আমার ঘরের লক্ষ্মী করে নিয়ে যেতে চাই। আমি আমার এই হাতে কেবলমাত্র তোমাকেই সিঁদুর পরাতে চাই। শুভ দৃষ্টিতে তোমার মুখটা দেখতে চাই। তোমার সাথে 7 পাকে বাঁধা পড়তে চাই। অগ্নিকে সাক্ষী রেখে 7 জনমের জন্য তোমাকে নিজের করে পেতে চাই। এ হয় না বকুল, তুমি কি ভুলে গেলে যে আমাদের ধর্ম আলাদা? এটা পাপ, এটা মহা পাপ। এটা হয় না বকুল। এত বড় পাপের ভাগীদার হওয়া সম্ভব না। এতে আমরা দুজনেই দুজনের ধর্মকে অপমান করব। আচ্ছা, শোনো না, তোমাকে আমার ধর্মের কিচ্ছু করতে হবে না। আমিও তোমার ধর্মের কিচ্ছু করব না। তুমি তোমার ধর্মের মতো থাকবে, আমি আমার ধর্মের মতো থাকবো। তাহলেই তো হয়ে গেল, বলো? না বকুল, এটা হয় না। তোমার মাথা কি খারাপ হয়ে গেল? কি আবল তাবল বলছো বলো তো? দেখো, আমি তোমার ধর্মকে সম্মান করি, আমি জানি তুমিও আমার ধর্মকে সম্মান করো। তাই বলছি, তুমি যেটা চাইছো সেটা সম্ভব না। এই কাজটা করলে আমরা দুজন দুজনের ধর্মকে অপমান করব। তোমার মাথার ভেতর এসব এলো কি করে বলো তো? আমরা তো ভালো বন্ধু ছিলাম, তাই না? আমি তোমায় ভালোবাসি। তোমার দিক থেকে হয়তো আমি শুধু তোমার বন্ধু, কিন্তু আমার দিক থেকে তুমি আমার জন্য একজন ভালো বন্ধুর থেকে অনেক বেশি। যেখানে কেউ আমায় বোঝে না, সেখানে তুমি আমায় বুঝতে। যেখানে সবাই আমায় অসম্মান করেছে, সেখানে তুমি আমায় সম্মান করেছো। তুমি আমার ইচ্ছেগুলোকে প্রাধান্য দিয়েছো সব সময়। বিশ্বাস করো, তোমার মতো আমায় কেউ বোঝেনি। কিন্তু তার মানে বকুল এটা নয় যে আমি তোমায় ভালোবাসি। এটা সম্ভব না। এমনটা নয় যে আমাদের ধর্ম আলাদার জন্য আমি এই সিদ্ধান্তটা নিয়েছি। আসল কথা হচ্ছে, আমি তোমাকে কখনোই সেই নজরে দেখিনি বকুল। প্লিজ, আর এইসব কথা বলে তুমি আমাকে নিজের কাছে ছোট করে দিও না। বকুল যেন এবারে প্রভার না এর কারণটা নিজের মধ্যে থাকা কিছু দুর্বলতার কারণ বলে উল্লেখ করল। তবে কি বকুলের আচরণগুলোই প্রভার কাছে ওর পছন্দ না হওয়ার কারণ? হ্যাঁ, বকুল দেখতে অতটা সুন্দর না। গায়ের রং শ্যামলা, উচ্চতায় হয়তো প্রভার থেকেও কয়েক ইঞ্চি কম হবে। বেশ স্বাস্থ্যবান, চলাফেরাও মেয়েদের মতন, অনেকটা কথাবার্তার ভাবভঙ্গিও সবটাই ওর নিজেরই পছন্দ না। তাহলে প্রভার কি করে পছন্দ হবে? হ্যাঁ, প্রভার অসম্মতি জানানোর কারণ এটাই। না হলে বকুল তো ওকে বলেছিল যে বকুল নিজের ধর্ম পালন করবে, প্রভা ওর ধর্ম পালন করবে। হ্যাঁ, আজ অব্দি বকুলকে সবাই ছোট করতো বলে প্রভা প্রতিবাদ করে এসেছে, অথচ আজ সেই কারণগুলোর জন্য প্রভা ওকে পছন্দ করলো না। বকুলের কাছে মনে হলো ধর্ম একটা অজুহাত মাত্র। আমাকে তোমার সাথে মানায় না, তাই না? তুমি সেজন্যই আমাকে নিষেধ করলে। আমারই ভুল হয়েছে। আমি বুঝতে পারিনি আমাদের মাঝে পার্থক্যটা। তুমি দেখতে কত সুন্দর, আর আমি দেখতে একটুও ভালো না। তোমার সাথে তো আমার একটুও মানাবে না। বকুল ভুল বুঝে নিল। প্রভা এখন কি করবে? নিজেকে কেমন যেন অসহায় লাগছে। খুব কষ্ট পেল তো বকুল, কিন্তু প্রভা তো সেভাবে কথাগুলো বলতে চায়নি। তুমি ভুল বুঝছো বকুল, আমি সেভাবে কথাগুলো বলিনি। দেখো, তোমার যেমন আমায় পছন্দ, তেমন আমারও তো অন্য কাউকে পছন্দ হতে পারে বলো।
তুমি আমাকে পছন্দ করার জন্য যে আমারও যে তোমাকেই পছন্দ হতে হবে এমন তো কোনো কথা নেই। সবার পছন্দ আলাদা হয়, কিন্তু তার মানে এই না যে তুমি আমার অপছন্দের তালিকায় আছো। বকুল দুহাতে চোখের জলটা মুছে নিল। ইতোমধ্যেই তার চোখ দুটো লাল হয়ে উঠেছে, ভীষণ কষ্ট পেয়েছে। ভালোবাসা কি সেটা বকুল ঠিক করে হয়তো জানে না, কিন্তু শুধু এটা জানে যে প্রভাকে ও চায়। প্রভাকে দেখলে ও শান্তি পায়, প্রভার সাথে থাকলে ওর চিন্তা হয় না। সবসময় বকুলকে সম্মানের চোখে দেখে, যেটা কেউ করে না। তোমার কোনো দোষ নেই, দোষটা আমারই। আমি মাটি থেকে আকাশকে ছোঁয়ার স্বপ্ন দেখছিলাম। আমায় ক্ষমা করে দিও। আমার উচিত হয়নি কথাগুলো বলা। তুমি ভালো থেকো। আমি প্রার্থনা করি তুমি খুব ভালো বর পাও, একটা সুখের সংসার হোক। না হলো সেটা আমার সাথে। আমি তোমায় ভালোবাসি, তোমার খারাপ চাইতে পারবো না কখনো। তুমি খুব সুখী হও, তুমি চিরসুখী হও। আমার ভাগ্যের সুখটুকু তোমার হয়ে যাক। কথাটা বলে বকুল চলে যেতে নিলে সামনে দাঁড়ানো আরো দুটো মানুষকে দেখে থমকে গেল। নির্ভীক আর উৎসব দাঁড়িয়ে আছে। ওদের সব কথাই ওরা দুজন শুনেছে। প্রভা যেমন অবাক হয়েছে, তার থেকেও মনে হচ্ছে বেশি অবাক উৎসব আর নির্ভীক হয়েছে। বকুলের কেন যেন নিজেকে খুব ছোট লাগলো। এই মানুষগুলোর সাথে বকুলের সম্পর্ক কত ভালো ছিল, অথচ আজ সবার বিশ্বাস ভাঙল। কেন বলতে গেল এই কথাগুলো? কেন নিজেকে ছোট করলো? কেন ওদের সম্পর্কটাকে অসম্মান করলো? বকুল আর সেখানে দাঁড়ালো না, চলে গেল। নির্ভীক উৎসব ওকে ডাকলো, কিন্তু ও সাড়া দিল না। নির্ভীক এগিয়ে এসে প্রভাকে কিছু বলতে নিলে প্রভা মৃদু জড়ানো কণ্ঠে বলে উঠল, প্লিজ এই নিয়ে আর কিছু বলবেন না, পরে কথা বলবো, আমি আসি কেমন। কথাটা বলে প্রভাও সেখান থেকে চলে গেল। উৎসব এগিয়ে এসে নির্ভীককে বলল, কি হয়ে গেল ভাই বলতো? বকুল ফুলের মনে যে এমন কিছু ছিল, ও কি জানতো? কার মনে যে কাকে নিয়ে অনুভূতি তৈরি হয় কে জানে। ও তো অন্যায় করেনি, নিজের ভালোবাসা জোর করে চাপিয়েও দেয়নি, শুধু কষ্ট পেল। ভালোবাসা অন্যায় না, তাই না ভাই? উৎসবের প্রশ্ন শুনে নির্ভীক হেসে উঠে বলল, অন্যায় কেন হবে? কিন্তু হ্যাঁ, যদি তুই এটা ভাবিস যে তুই যাকে ভালোবাসবি তাকেও তোকেই ভালোবাসতে হবে, তাহলে সেটা অন্যায় হবে। ভালোবাসায় স্বাধীনতা দিবি। তার তোকে ভালোবাসার হলে সে বাসবেই, আর ভালোবাসার না হলে বাসবে না। অযথা তার উপর নিজের ভালোবাসাটাকে চাপিয়ে দিয়ে নিজের ভালোবাসাকে অপমান করবি না। বেশ কিছুদিন পর আজ আবারও প্রভার অসহ্য রকমের মাথা যন্ত্রণা করছে। দুবার বমিও করেছে। এই যন্ত্রণা যেন আর সহ্য করা যাচ্ছে না। বিছানায় শুয়ে প্রভা কাতরাচ্ছে। তৃতীয়বারের মতন যখন বমি করে এলো, তখন প্রভার শরীর একেবারে নাজেহাল হয়ে পড়ল। কোনো যেন জ্ঞান নেই। সৌমি একবার ঘড়িতে সময়টা দেখল, রাত 11টা পার হয়ে গিয়েছে। প্রভার হাত পা ঠান্ডা হয়ে আসে। সৌমি ভীষণ ভয় পেল। এত কঠিন পরিস্থিতি সৌমি একা সামাল দিতে অভ্যস্ত নয়। যেখানে প্রভাই সৌমির দায়িত্ব নেয় সব সময়, সেখানে সৌমি আজ এমন একটা পরিস্থিতির মোকাবেলা করবে কি করে? মাথা ঘুরছে তার। বাড়িওয়ালাও আজ নেই যে তার কাছে সাহায্য চাইবে। এত রাতে প্রভাকে নিয়ে একা হাসপাতালে যেতে পারবে না। ওদের বাড়ি থেকে হাসপাতালের দূরত্ব বেশ অনেকটা। সৌমি গ্লাস থেকে একটু পানি নিয়ে প্রভার মুখে ছিটে দিল। এখন আর গোগানির আওয়াজও পাওয়া যাচ্ছে না। সৌমির এখন নিজেকে পাগল পাগল লাগছে। চিন্তায় ভয়ে সে কেঁদে ফেলল। ডক্টরের কাছে নিয়ে যেতেই হবে প্রভাকে, আর কোনো উপায় নেই। দরজা খুলে নিচে গেল একটা গাড়ি খোঁজার উদ্দেশ্যে। এই রাতের বেলায় যে এই রাস্তায় কোনো গাড়ি পাওয়া যাবে না, সেটা সৌমি খুব ভালো করেই জানে। বেশিক্ষণ নিচে গাড়ির জন্য অপেক্ষাও করতে পারল না, কিংবা সামনে একটু এগিয়েও যেতে পারল না। মোড়ে বাইক নিয়ে বেশ কয়েকটা ছেলেকে দাঁড়িয়ে থাকতে দেখল। দেখেই বোঝা যাচ্ছে যে বখাটে। সৌমির আর সাহস হলো না এগিয়ে যাওয়ার। বেশিক্ষণ নিচে দাঁড়িয়ে না থেকে আবার উপরে চলে এসে ফ্ল্যাটের দরজাটা বন্ধ করে দিল। প্রভাকে একটু নড়তে দেখে তড়িঘড়ি করে সেদিকে এগিয়ে গেল। হাতের তালু ঘষতে ঘষতে চিন্তিত কণ্ঠে প্রভাকে ডাকল, এই প্রভা, উঠ না। তুই তো জানিস, বল। আমি একটুতেই ভয় পেয়ে যাই। আমাকে এত ভয় দেখাচ্ছিস কেন? আমি কি করি বলতো? প্রভা ঠোঁট নেড়ে সৌমিকে কিছু বলতে চাইছে, কিন্তু সৌমির কান অবধি সেই কথা যাচ্ছে না। কানটা প্রভার মুখের কাছে এগিয়ে দিল। প্রভা দুর্বল কণ্ঠে অস্পষ্ট সুরে বলল, নির্ভীক। সৌমি বুঝল যে প্রভা নির্ভীকের থেকে সাহায্য চাওয়ার কথা বলছে। এই কথাটা তো সৌমির মাথায় আগে আসা উচিত ছিল। কোনোরূপ কোনো সময় ব্যয় না করে প্রভার ফোনটা হাতে নিয়ে নির্ভীকের নাম্বার খুঁজে বের করে ডায়াল করল। প্রথমবার রিং হয়ে গেল, কিন্তু নির্ভীক ফোনটা তুলল না। সৌমি পুনরায় ডায়াল করল। এবারে নির্ভীক রিসিভ করল।
হ্যাঁ অনুপ্রভা, বলুন, কিছু হয়েছে? এত রাতে ফোন করলেন যে? নির্ভীকের প্রশ্নের প্রেক্ষিতে ও প্রভার কণ্ঠস্বর পেল না, বিনিময়ে পেল সৌমির কান্নারত কণ্ঠস্বর। নির্ভীকের নিজের শরীরটাও ভীষণ খারাপ। বিকেল থেকে অপ্রত্যাশিতভাবে শরীরে জ্বর বাসা বেঁধেছে। এখনও তার গায়ে তাপমাত্রা 102-এর কাছাকাছি। ওষুধ খেয়েছে, তাও কমছে না। এরই মাঝে প্রভার নম্বরের অন্ধকার ও কান্নার কণ্ঠ পেয়ে নির্ভীক চমকানোর সাথে ভয় পেল। কণ্ঠটা যে সৌমির সেটা ঠিক চিনতে পারল না। কে বলছেন? অনুপ্রভা কোথায়? সৌমি ক্রন্দনরত কণ্ঠে বলল, ভাইয়া, আমি সৌমি। একবার একটু আমাদের ফ্ল্যাটে আসতে পারবেন? প্রভা খুব অসুস্থ। আমি ওকে নিয়ে একা কী করবো কিছু বুঝতে পারছি না। কথাটা শুনতেই নির্ভীক তড়িৎ গতিতে শোয়া থেকে উঠে বসল। কি হয়েছে? মাথা ব্যথায় ছটফট করছিল, 3বার বমি করেছে। এখন একদম বিছানায় পড়ে গেছে, শরীরটা হাত পা ঠান্ডা হয়ে আসছে। ডাকছি কিন্তু কোনো সারা শব্দ পাচ্ছি না। কি করব কিছু বুঝে উঠতে পারছি না। নির্ভীক আগে পিছিয়ে কোনো কিছু না ভেবে তড়িৎ গতিতে বিছানা থেকে নামতে নামতে সৌমিকে উদ্দেশ্য করে বলল, ওর হাত পায়ের তালু ঘষতে থাকুন, আমি 20 মিনিটের মধ্যে আসছি। নির্ভীকের আসতে 20 মিনিটের একটু বেশি সময় লাগলো। এই সময়টুকু যেন সৌমির কাছে কয়েক বছরের মতন লাগলো। কাটতেই চাইছে না। কলিং বেল বাজাতেই সৌমি দৌড়ে গিয়ে দরজা খুলে দিল। নির্ভীক আগে পিছিয়ে কোনো কিছু না দেখে সোজা ভেতরে চলে এলো। প্রভার শরীরটা তখন নিস্তেজ হয়ে বিছানায় পড়ে আছে। মাথায় হাত বুলিয়ে দিয়ে কয়েকবার নাম ধরে ওকে ডাকলো। প্রভার জ্ঞান হারায়নি, তবে কথা বলার শক্তি হারিয়েছে। চোখ মেলে তাকালে তার পুরো পৃথিবী ঘুরে উঠছে যেন। অনুপ্রভা, প্লিজ চোখ খুলুন, দেখুন আমি এসে গেছি, আর কিচ্ছু হবে না আপনার। অনুপ্রভা। প্রভা হালকা একটু নড়ল, কিন্তু কোনো কথা বলতে পারল না। না, আর সময় নষ্ট করা যাবে না। নির্ভীক সৌমিকে উদ্দেশ্য করে বলল, আমি সিএনজি নিয়ে এসেছি, ওনাকে নিয়ে নিচে নামছি, আপনি দরজা লক করে তাড়াতাড়ি নিচে আসুন। প্রভাকে দুহাতে কোলে তুলে নিয়ে নির্ভীক নিচে গেল। সৌমি তাড়াহুড়ো করে ঘরে তালা লাগিয়ে নিচে চলে গেল। প্রভার শরীরের সমস্ত ভার নির্ভীক নিজের শরীরের উপর নিয়েছে। মাথাটা বুকের সাথে আগলে ধরেছে। ড্রাইভার কোন হসপিটালে যাবে সেটা জিজ্ঞেস করলে নির্ভীক একটা ভালো প্রাইভেট হসপিটালের নাম বলল, কিন্তু সৌমি সেখানে নিয়ে যেতে আপত্তি করল। ওদের বাড়ি থেকে সব থেকে কাছাকাছি যে সরকারি হাসপাতাল সেখানে নিয়ে যেতে বলল। কেননা যত দেরি হবে প্রভার শারীরিক অবস্থা ততই অবনতি ঘটতে পারে। নির্ভীক সৌমির কথাতে রাজি হলো, কেননা আগে প্রাথমিক চিকিৎসা তার দরকার। আপাতত প্রভাকে স্লাইন দিয়ে রাখা হয়েছে। ডক্টর বলেছে চিন্তার কোনো বিষয় নেই, গ্যাস্ট্রিকের থেকে নাকি বমি হয়েছে, আর অতিরিক্ত চিন্তার কারণে মাথা ব্যথা হতে পারে। কিছু ওষুধ লিখে দিয়েছে। নির্ভীক সেগুলো নিয়ে এলো। ওষুধ কেনার পর নির্ভীকের পকেটে টাকা নেই বললেই চলে, কিন্তু এখনও তো কিছু টাকার প্রয়োজন ছিল। কদিন হসপিটালে রাখতে হবে প্রভাকে, তারপর বাড়ি নিয়ে যাওয়ার সময় টাকা লাগবে। এর মাঝে ওষুধপত্র, খাওয়া দাওয়া সব কিছু আছে। হাতে যা টাকা ছিল প্রথমবার ওষুধ কিনতেই চলে গেছে। বাড়িতে তার জমানো কিছু টাকা আছে, যদি এখন সেটা আনতে যায় তাহলে যাতায়াতেই অতটুকু টাকা শেষ হয়ে যাবে। অনেক ভাবনা চিন্তা করে নির্ভীক শেষে উৎসবের নাম্বারে ডায়াল করলো। একবার রিং হতেই উৎসব ফোনটা রিসিভ করলো। মনে হলো ফোন হাতে ধরে বসেছিল। উৎসবের সাবলীল কণ্ঠস্বর ভেসে এলো, ভাই ক। তুই কোথায়? বিছানার উপরে আর কম্বলের তলে। নির্ভীক বিরক্তিতে নাক মুখ কুঁচকালো, পুনরায় প্রশ্ন করলো। ঘুমিয়ে পড়েছিলি কি? না রে, ভাইকে নিয়ে আসি। নির্ভীক এবার ধমক দিয়ে বলে উঠল, একটা চর খাবি, ভালোভাবে কথা বলতে পারিস না? ভাই বিশ্বাস কর, আমি যেভাবে এক বিছানার উপরে হাত পা ছেড়ে দিয়ে পড়ে আছি তাতে এই শব্দ ছাড়া আর কোনো শব্দ আমার উপযুক্ত মনে হলো না। নির্ভীক হাল ছাড়ল। এই ছেলের সাথে পেরে ওঠা সম্ভব না। একটা ঠিকানা পাঠাচ্ছি, একটু আসতে পারবি এখন? যদি কাজী অফিসের ঠিকানা পাঠাস তাহলে আসবো। এই রাতের বেলা বিয়ে ছাড়া কোনো কাজেই কম্বলের তল থেকে উঠে যাইতে পারবো না। মজা করিস না উৎসব, সিরিয়াসলি বল, আসতে পারবি কিনা এখন? নির্ভীকের কণ্ঠের গুরুতর ভাব শোনার পর উৎসব বুঝতে পারল যে কোনো জরুরি প্রয়োজনে নির্ভীক ওকে ডাকছে। আর যেহেতু নির্ভীক ডেকেছে, সেটা জরুরি হোক কিংবা এমনিই হোক, উৎসব তো যাবেই। আচ্ছা ঠিক আছে, পাঠা, আমি যাচ্ছি, কিন্তু সমস্যাটা কি সেটা বল। তুই আগে আয়, তারপর বলছি। আর শোন, একটু কিছু টাকা ধার দরকার, দিতে পারবি? ক্যাশ, কার্ড না চেক, কোনটা নিয়ে যাব? ক্যাশ নিয়ে আয়, এখনই প্রয়োজন। আনুমানিক কত লাগবে আসলে জিজ্ঞাসা করলাম, কারণ যদি কম পড়ে তার থেকে ভালো আমি একটু বেশি করেই নিয়ে যাই। 5,000 দিলেই হবে। মাত্র 5,000 টাকা দিয়ে কি হবে? নিবি যখন বেশি করে নে। তুই এই টাকাটা নিয়ে চুপচাপ তাড়াতাড়ি আয় তো।
উৎসব আর কথা বাড়ালো না। নির্ভীক হাতে গোনা কয়েকবার উৎসবের থেকে টাকা ধার নিয়েছে। খুব বেশি বিপদে না পড়লে উৎসবের থেকে চায় না। বেশি কথা বললে যদি নির্ভীক আবার নিতে অস্বীকার করে, সেজন্য উৎসব আর কিছু বলল না। নির্ভীক হাসপাতালের ঠিকানা মেসেজ করে পাঠাতেই ঠিকানাটা দেখে উৎসব পুনরায় আবার নির্ভীকের নাম্বারে কল দিল। নির্ভীক ফোনটা রিসিভ করতেই চিন্তিত কণ্ঠে প্রশ্ন ছুড়ল। এত রাতে তুই হাসপাতালে কি করছিস? ঠিক আছিস তুই? কিছু হয়েছে? আমায় বলবি না, তাই না? তুই মিথ্যা বলবি আমায়, আমি জানি। তুই ঠিক নেই একদম। উৎসবকে এক নাগাড়ে প্রশ্নগুলো করতে দেখে নির্ভীক ওকে শান্ত হতে বলল। আমি ঠিক আছি, কিচ্ছু হয়নি আমার। ঠিক থাকলে কেউ হাসপাতালে থাকে? আমায় কি বলদ পাইছিস? আমার মাথার মধ্যে কি কোনো বাল নেই? কি স্যাড বুঝাইতে আসো আমারে? সত্যি করে বলবি কি হয়েছে তোর? খালাম্মা কি কিছু করছে নাকি আবার? আজ যদি আমি হাসপাতালে গিয়ে দেখি যে তোর কিছু হয়েছে, বিশ্বাস কর ওই বুড়ির গলা টিপে মারবো আমি। পাগল হলি উৎসব, আমার কথাটা আগে বোঝার চেষ্টা কর। আমি বলছি আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি। আর হাসপাতালে এসেছি অনুপ্রভার জন্য। উৎসব ভ্রু কুঁচকালো, প্রশ্নাত্মক গলায় জিজ্ঞেস করল। মাস্টারনির আবার কি হয়েছে? আর বলিস না, মাথা ব্যথা, বমি করে নাজেহাল অবস্থা, হাত পা ঠান্ডা হয়ে আসছিল। পরে সৌমি আমায় ফোন দিয়ে জানালো একা একা হাসপাতালে আনতে পারছিল না অনুপ্রভাকে। এখন ওর জন্য ওষুধ কিনেছি, কিন্তু আরও যদি কিছু কিনতে হয় হাসপাতালের বিলও দিতে হবে। আমার কাছে টাকা নেই, সেজন্য তোকে আসতে বলেছি। এখন ঠিক আছে মাস্টারনি? হ্যাঁ, এখন ঠিক আছে, ঘুমোচ্ছে। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। উৎসব তাড়াতাড়ি বিছানা থেকে নেমে গায়ের জামা কাপড় বদলে বাইকের চাবিটা নিয়ে বেরিয়ে পড়ল। নির্ভীক এর অসুস্থতার কথা চিন্তা করে যতটা অস্থির হয়ে পড়েছিল, প্রভার অসুস্থতার কথাটা শুনেও ঠিক ততটাই চিন্তা হচ্ছে। শুধু সম্পূর্ণটা প্রকাশ করতে পারল না নির্ভীকের কাছে। কেমন আছে প্রভা, কি সমস্যা, কোত্থেকে সমস্যা হলো, সবকিছু উৎসবকে ভীষণ ভাবাচ্ছে। অনাকাঙ্ক্ষিতভাবে চিন্তায় ঘামছে উৎসব। আজকাল কেন যেন প্রভার কথা উৎসবকে ভীষণ ভাবায়, চিন্তায় ফেলে দেয়। ইচ্ছে করে প্রভার কষ্টগুলো দূর করার, প্রভার পাশে থাকার, প্রভার জন্য কিছু করার ইচ্ছে জাগে মনের মাঝে, কিন্তু কেন যেন করে উঠতে পারে না। তার সব থেকে বড় কারণ প্রভা চায় না। প্রভা তো চায় না উৎসবকে, উৎসব সেজন্য আগ বাড়িয়ে কিছু করতে পারে না ওর জন্য। ভাবনায় আজকাল হঠাৎ প্রভা চলে আসে। দিন দিন মস্তিষ্কে প্রভার বিচরণ বাড়ছে, কিন্তু যখন উৎসবের মনে হয় প্রভা ওকে পছন্দ করে না, বিশ্বাস করে উঠতে পারে না, তখনই মনটা ভেঙে যায়, খুব কষ্ট হয়। প্রভাকে বোঝাতে ইচ্ছে করে যে বাইরে থেকে নিজেকে যেমনটা দেখায় ভেতর থেকে ও তেমন না। ও খুব ভালো একজন মানুষ, মনটাও খুব ভালো। ভালোবাসা কি সেটা উৎসব জানে। ওর কাছে ভালোবাসা ছেলে খেলার বিষয় না। আজ অবধি কাউকে মন থেকে ভালোবাসার মতন পায়নি, কিংবা কেউ উৎসবকে ভালোবাসেনি। সেজন্য উৎসবও কাউকে তার কাছে ভালোবাসার অর্থ কী সেটা বোঝাতে পারেনি। কিন্তু যেদিন কেউ উৎসবকে ভালোবাসবে কিংবা উৎসব কাউকে মন থেকে ভালোবাসবে, সেদিন সবাই বুঝবে যে উৎসব মির্জার কাছে ভালোবাসার অর্থ ঠিক কতটা গভীর। তীব্র জ্বরে নির্ভীকের গা পুড়ে যাচ্ছে, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, চোখ দিয়ে মনে হচ্ছে আগুন বের হচ্ছে। দাঁড়িয়ে থাকতে পারছে না, বসার জায়গাও নেই। দেয়ালের কাছে হেলান দিয়ে দাঁড়ালো। নির্ভীককে খুঁজতে খুঁজতে সৌমি বেরিয়ে এলো ওয়ার্ড থেকে। নির্ভীককে দেখিয়ে বুঝলো ওর শরীরটাও খুব একটা ভালো না। এগিয়ে এসে চিন্তিত কণ্ঠে প্রশ্ন করল। আপনার কি শরীর খারাপ লাগছে? সৌমির প্রশ্নটা শুনে নির্ভীক যথাসম্ভব হাসার চেষ্টা করে উত্তরে বলল। না, আমি ঠিক আছি, আপনি অনুপ্রভার কাছে যান। আপনাকে দেখে মনে হচ্ছে আপনি অসুস্থ। ভেতরে চলুন, একটা চুল আছে, ওখানে বসবেন। আমার সমস্যা হবে না, আপনি গিয়ে বসুন। আমি বেডের উপরে বসছি, আপনি চলুন ভিতরে বসুন, প্লিজ চলুন। এখন আপনি যদি অসুস্থ হয়ে যান আমি একা একা পাগল হয়ে যাব। সৌমির জোড়াজুড়িতে নির্ভীক শেষে ভেতরে গেল। অনেক রাত হয়ে পড়ায় সব রোগী প্রায় ঘুমিয়ে পড়েছে। প্রভার বেডের পাশে একটা টুল আছে, নির্ভীক সেটাতে বসলো। আর সৌমি অপর পাশে প্রভার মাথার কাছে অল্প একটু জায়গা অবশিষ্ট আছে, সেখানে বসে পড়ল দেয়ালে হেলান দিয়ে। সৌমির চোখ দুটো লেগে গেল, চোখ বন্ধ করে হেলান দিয়ে বসে থাকলো সে। নির্ভীক প্রভার মুখের দিকে তাকিয়ে আছে, স্নিগ্ধ লাগছে মুখটা দেখতে। ফর্সা মুখটা কেমন ফ্যাকাশে বর্ণ ধারণ করেছে, মনে হচ্ছে যেন শরীরে রক্ত নেই।
চোখের নিচে কালি জমেছে, চুলগুলো এলোমেলো হয়ে মাথার নিচে পড়ে আছে। শুষ্ক ঠোঁট দুটো কালচে রং ধারণ করেছে, মনে হচ্ছে কতদিন হলো নিজের চেহারার কোনো যত্ন নেয় না। কিন্তু সেই অযত্নে অবহেলায় সৌন্দর্য হারিয়ে ফেলা মুখটাতে নির্ভীক সৌন্দর্য খুঁজে পেল। প্রভার মুখশ্রীর সেই ছোট্ট ছোট্ট বিষয়গুলো নির্ভীকের এখন বর্ণনা করতে ইচ্ছে করছে। ঠোঁটের কোণে একটা ছোট্ট কালো তিল, বন্ধ চোখের পাপড়িগুলো, বাম গালে একটা ছোট্ট ব্রণের দাগ, কপালে আলগোছে পড়ে থাকা কিছু ছোট্ট ছোট্ট চুল। প্রতিটা বিষয় নির্ভীকের নিখুঁতভাবে বর্ণনা করতে ইচ্ছে করছে। মনে হচ্ছে হাতের সামনে রং তুলি পেলে সে আজ হয়তো চিত্রশিল্পী হয়ে উঠত। এত সুন্দর সৃষ্টি শুধুমাত্র বর্ণনা করে সে থামতো না, বরং সেটা ক্যানভাসে ফুটিয়ে তোলার চেষ্টা করত। নির্ভীক আলগোছে প্রভার কপালে থাকা চুলগুলো কানের পিঠে গুজে দিল। ব্রণের দাগটার উপর একবার হাত বোলালো, তার থেকে একটু নিচে নেমে ঠোঁটের কোণের তিলটার উপর আলতো করে একবার হাত ছোঁয়ালো। কি বাজেভাবে নির্ভীক চৌধুরী প্রেমে পড়ে গেল। প্রেমিকাকে দেখে এখন তো তার শরীর খারাপটাও অনুভব হচ্ছে না। হৃদয়ে একটা শীতল স্রোত বয়ে গেল নির্ভীকের। এই মেয়েটার দিকে এভাবে হাজার বছর নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে থাকা সম্ভব। একটুও বিরক্ত হবে না নির্ভীক। তবে হ্যাঁ, এই মেয়েটাকে আরও একটু কাছ থেকে পেতে চায়, আরও একটু গভীরভাবে নিজের স্পর্শ এঁকে দিতে চায়। প্রভার প্রতিটা রন্ধে রন্ধে নির্ভীক নিজের একচ্ছত্র আধিপত্য চায় বৈধভাবে। ওই তিলটুকু ছোঁয়ার অধিকার সারা জীবনের জন্য চায়। কানের পিঠে শুধু চুল না, ফুল গুজে দেওয়ার অধিকারও চায়। গালের পুরনো ব্রণের দাগটার উপর শুধু হাত বোলাতে চায় না, নিজের ঠোঁটের উষ্ণ স্পর্শ দিতে চায়। এই ছোট্ট মুখশ্রীটা দু হাতের আঁচলায় নিতে চায়, বুকের সাথে চেপে ধরতে চায়, ভালোবাসতে চায় নির্ভীক। ভীষণ করে ভালোবাসতে চায় এই মেয়েটাকে। চোখ মেলে তাকাতেই আশেপাশে অনেকগুলো পরিচিত মুখ দেখতে পেল প্রভা। সবাই কি করে এলো? নির্ভীক, উৎসব, তিশান তিনজনেই এসেছে। নির্ভয়ও আসতো, কিন্তু সে তো নিজেই অসুস্থ, পা নিয়ে ঠিকঠাক হাঁটতেও পারে না। প্রভাকে চোখ খুলতে দেখেই সবার মুখমণ্ডলে একটা শান্তির ছাপ ফুটে উঠল। সবাইকে দেখতে পেয়ে প্রভাও যেন একটু শান্তি পেল। এতগুলো আপন মানুষ কাছে প্রভার, এত মানুষ প্রভার চিন্তায় এখানে ছুটে এসেছে ওকে দেখতে। নির্ভীক একটু ঝুঁকে গিয়ে ধীর কণ্ঠে প্রভাকে জিজ্ঞেস করল। এখন শরীর ভালো লাগছে আগে থেকে? প্রভা দুর্বল কণ্ঠে জবাবে বলল, ঠিক আছে। কিছু খাবেন? প্রভা দুদিকে মাথা নাড়িয়ে না বোধক উত্তর জানালো। নির্ভীক আরও কিছু জিজ্ঞেস করল। নির্ভীকেরও এমন ধীর কণ্ঠস্বর শুনে উৎসব প্রচণ্ড বিরক্ত হলো। প্রভা না হয় অসুস্থ, কিন্তু নির্ভীক তো আর অসুস্থ না। বিরক্তি মাখানো কণ্ঠে নির্ভীককে বলল, এ ভাই, তুই এত আস্তে কথা বলছিস কেন? মনে হচ্ছে আমরা চুরি করতে এসেছি। তুই জোরে কথা বললে ধরা পড়ে যাব। আরে অসুস্থ মানুষের সাথে যদি তুই রোগীর মতো করেই কথা বলিস, তাহলে উনি নিজেকে সুস্থ করে তুলবেন কি করে? একটু চাঙ্গাভাবে কথা বল, যেন উনিও চাঙ্গা হয়ে উঠতে পারে। উৎসবের কথা শুনে নির্ভীক বলল, আমি তো জানি না কিভাবে চাঙ্গা করে কথা বলে অন্যকে চাঙ্গা করে তুলতে হয়। তুই বরং বল। দেখ, তোকে দ্বারা আর কিছু হয় না। দেখিস মাস্টার নেই, ও মাস্টার নেই, তার শরীর স্বাস্থ্যর খবর ভালো তো? ফার্স্ট ক্লাস, সেকেন্ড ক্লাস না থার্ড ক্লাস? বর্তমানে কোন ক্লাসে আছেন বলুন? উৎসবের প্রশ্ন শুনে প্রভা হেসে ফেলল। শরীরটা ভীষণ দুর্বল লাগছে, ফলস্বরূপ তার হাসতেও কষ্ট হচ্ছে। কিন্তু উৎসবের এমন কথায় না হেসে পারল না। প্রভাকে হেসে উঠতে দেখে উৎসব হাস্যোজ্জ্বল কণ্ঠে বলল, দেখেছিস, এক প্রকার মাস্টারনি চাঙ্গা হয়ে গেছে। এভাবে রোগীদের সাথে কথা বলতে হয়, নাহলে তুই যেমনভাবে কথা বলছিলে মনে হচ্ছিল যে মাস্টারনির শরীর পৃথিবীর সব রোগ একসাথে বাসা বেঁধেছে। তিশান তির্যক দৃষ্টিতে উৎসবের দিকে তাকিয়ে আছে। সচরাচর তিশানের ধারণা কিংবা সন্দেহ কোনোটাই ভুল হয় না। উৎসব তিশানের সেই দৃষ্টি খেয়াল করল। তিশানের সেই দৃষ্টি উৎসব বেশ ভয় পায়, কেমন যেন ভেতরের সব কিছু গুলিয়ে ফেলে। চুপচাপ দুকদম পিছিয়ে এসে তিশানের বরাবর দাঁড়ালো। সৌমি আর নির্ভীক প্রভার সাথে আপাতত টুকটাক কিছু কথাবার্তা বলছে। এই মারা খাওয়া প্রাণী, এত কি দেখছো আমার দিকে? হ্যাঁ, পছন্দ টছন্দ হয়ে গেল নাকি আবার? এইসব ভেবে লাভ নেই কিন্তু। আমার সম্পূর্ণ ইন্টারেস্ট শুধুমাত্র মেয়েদের উপর, ছেলেদের উপর কোনো ইন্টারেস্ট নেই। বুঝতে পেরেছো? তিশারের দৃষ্টি কোনো মতেই উৎসবের উপর থেকে সরছে না। উৎসব এখন কোনো মতেই শুধু কথাগুলো এড়িয়ে যেতে চাইছে, অন্য প্রসঙ্গ তুলতে চাইছে। তিশান ভ্রুজোড়া কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল,
ধ্বংসের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে তুমি নিজেকে বিজয়ী ভেবে হাসছ। যে যুদ্ধে নামতে চাইছ সেখানে প্রতিপক্ষ কিন্তু তোমার হৃদয়ে বাস করে। আবার সেই হৃদয়ে হরণীকে আনার জন্য যুদ্ধে নামতে চাইছ। এখনো কি বুঝতে পারছো না যে তুমি হেরে বসে আছো? তবে কোনো বিজয়ের স্বপ্নে তোমার মুখে তবে কোন বিজয়ের স্বপ্নে তোমার মুখে এই হাসি? এই সূক্ষ্ম কথাগুলোর অর্থ সূক্ষ্মভাবে উৎসব বুঝতে সক্ষম হলো না। ফলস্বরূপ তিশানকে প্রশ্ন করল। কিসের ধ্বংসের কথা বলছো তুমি? আর কিসের যুদ্ধ? কে হৃদয়ে থাকে? আবার কোন হৃদয়ে হরণীর কথা বলছো তুমি? তিশান বক্র হেসে বলল। উত্তর জেনেও প্রশ্ন করছো? তুমি অবুঝ নও, তারপরও অবুঝ সাজছ। এখানে লুকিয়ে লাভ হবে না ভাইয়া। আমি তো ভাঙার হৃদয় নিয়ে বাঁচি, তাই কার হৃদয় ভাঙতে পারে সে খবরও রাখি। শুধু একটা ছোট্ট টোকা লাগার অপেক্ষা, তাহলে নতুন করে একসাথে বেশ কয়েকটা হৃদয় ভাঙবে।